প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন তো? সকলের জন্য এই শুভকামনা আমাদের অন্তর থেকে জানি। ভালো থাকার, ভালো রাখার সেই একটা অনুষ্ঠানের আঙ্গিকে পরিবেশনায় আন্তরিক ইচ্ছার বহিঃপ্রকাশে স্বাগত জানাই। এভাবেই বলতে হয়, কারণ এই অনুষ্ঠানের উদ্দেশ্য তো সেটাই। তবে উদ্দেশ্য একটা অভিমুখেই যায়, কিন্তু তার ব্যক্তিটা চারিদিকে পৌঁছে যায়। এক একজন এক এক রকমভাবে গ্রহণ করে, কিন্তু মূল নির্যাস এটা যে জ্ঞানের জায়গাটা আমাদের সংগ্রহ করতে হবে। এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি, তার কাছ থেকে আমাদের প্রাপ্তির সুযোগটা আছে। আচার্য শ্রী দেবাশিস মুখার্জি বিভিন্ন স্বীকৃতি যাকে ভূষিত করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে স্বীকৃতি, বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন সেমিনার কনফারেন্সে যেখানে তার গ্রহণযোগ্যতা, তার বক্তব্য ভীষণ রকমভাবে আলোকিত করে প্রত্যাশা জাগায়, সেই মানুষটির কাছেই তো আমরা প্রত্যাশা করব। তবে হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, অনেকে অনেক রকমভাবে গ্রহণ করুন, যেভাবেই দেখুন, কার্যক্ষেত্রে মানুষটি সকলের জন্য প্রকৃতভাবে সেই ভালো রাখার কতটা কাজ করতে চাইছেন এবং কতটা পারছেন, সেটাই কিন্তু বিচার্য। আপনারা সেই আঙ্গিকেই দেখেন মানুষটিকে, সেটাই আগে তো প্রয়োজন। আর সেই ক্ষেত্রে কতটা আপনারা উপকৃত কি উপকৃত নয়, সেটা আপনারাই তো জানাচ্ছেন। আচার্য শ্রী দেবাশিস মুখার্জিকে আপনারাই পথপ্রদর্শক, জীবনের এক পরম বন্ধু ভেবে ফেলেছেন তার কর্ম দিয়ে। সেই কর্ম এই এপিসোডেও থাকে, আমাদেরকে আলোকিত করেন। আসুন তাকে আগে স্বাগত জানাই, বরণ করি। আজকের এপিসোডে খুব গুরুত্বপূর্ণ একটা আলোকপাত পাবো। এটা শুধু বিশ্বাস নয়, এটা বাস্তবিক পদক্ষেপ। আসুন তার আগে স্বাগত জানাই আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। কর্মে বাধা, ব্যবসায় মন্দা, সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, সম্পর্কে ভাঙন বা তৃতীয় ব্যক্তির প্রবেশ, বেকারত্ব, বিয়ে নিয়ে চিন্তা, বাস্তুগত সমস্যা, আইনি জটিলতায় জেরবার, জীবনের নানা সমস্যায় জর্জরিত। দেখতে থাকুন দেববাণী অনুষ্ঠান। আমার দূরের দর্শকগণকে নমস্কার জানিয়েই আজকের অনুষ্ঠানের শুভারম্ভ ঘটাবো। নমস্তে কালিকে দেবী, নমস্তে ভক্তবৎসল্যে, মূর্খতাং হরমে দেবী, প্রতিভা জয়দায়িনী। নমো কালী কালী মহাকালী, কালিকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদা দেবী, নারায়ণী নমস্তুতে। দেবীর কাছে লাস্টে বললাম ধর্মকে যেন রক্ষা করতে পারি, আর এই ধর্মকে রক্ষা করার অমোঘ স্তোত্র বন্দনার মাধ্যমেই আজকের অনুষ্ঠানের শুভারম্ভ ঘটালাম যথারীতি, এবং সেটা আন্তরিকভাবেই আপনার প্রচেষ্টা থাকে। আমি একেবারে সরাসরি জাতচক্রের দিকে নজর দিতে চাইব। অর্থাৎ জন্মকালীন গ্রহ নক্ষত্রের সন্নিবেশ যে জাতচক্রের একজন জাতক বা জাতিকার যেখানে অবস্থান করছে, সেখানে আমরা প্রচলিত কথা শুনি গ্রহ তুঙ্গ দশা, গ্রহ আবার নিচস্থ। এই তুঙ্গস্থ নিচস্থ আসলে কি, কিভাবে হতে পারে? মানে একটা গ্রহ খুব উচ্চস্থ হয়ে গেল মানে জাতককে খুব ভালো ফল প্রদান করবে, এরকম কি বিষয়? নিচস্থ গ্রহ তাকে খারাপ ফল প্রদান করবে, আসলে বিষয় এটা নাকি কি? আসল বিষয়টা কি? বিষয় নিয়ে তুমি আলোচনাটি আলোকপাত করলে এই দর্শককুলের জন্য টোটালি একটা জ্যোতিষ জাতচক্রের উপর 12টি ঘর 30 ডিগ্রি করে, টোটাল 360 ডিগ্রির উপরেই এই জাতচক্র বা রাশিচক্রটি নির্ভর করে। এবার আমি গ্রহগণের তুঙ্গস্থ বা নিচস্থ ভাব কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। গ্রহগণ কোন ঘরে তুঙ্গস্থ, কোন ঘরে নিচস্থ? 12টি ঘর রয়েছে, আর তার সঙ্গে রয়েছে 9টি প্ল্যানেট। তাহলে গ্রহের যে 9টা গ্রহের জন্মকালীন সময়ের যে অবস্থান, সেটি নির্ভর করবে ঘরের বিন্যাস অনুযায়ী। তাহলে বিন্যাস মানে রাশি। এই যে মেষ রাশি থেকে নিয়ে মীন রাশি অবধি 12টি যে ঘর, কে কোন ঘরে বসলে তুঙ্গস্থ কে নিচস্থ সেটা আমরা নির্ণয় করি। যেমন ধরো আমি শুরু করলাম ফার্স্ট রবিকে দিয়েই। রবি মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ, আবার রবি তুলা রাশিতে গিয়ে নিচস্থ, শনি
সে আবার তুলা রাশিতে উচ্চস্থ, মেষ রাশি থেকে নিচস্থ। মানে এই রকম ভাবেই প্রত্যেকটি রাশির ঘরের বিন্যাস অনুযায়ী গ্রহের অবস্থান। যেমন ধরো বুধ, বুধ কন্যা রাশিতে উচ্চস্থ, আবার যখন মীন রাশিতে গিয়ে অবস্থান করবে জন্মকালীন সময় নিচস্থ। মঙ্গল, মঙ্গল যখন কর্কট রাশিতে অবস্থান করবে তখন সে নিচস্থ, আবার যখন মকর রাশিতে গিয়ে অবস্থান করবে সে তুঙ্গস্থ মানে উচ্চস্থ। এবার আসি বৃহস্পতি, বৃহস্পতির ক্ষেত্রে আবার উল্টো, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ আর মকর রাশিতে গিয়ে আবার নিচস্থ। শুক্র, শুক্র আবার ঠিক বুধের উল্টো, সে আবার কি, সে আবার গিয়ে মীন রাশি থেকে উচ্চস্থ, আবার কন্যা রাশিতে গিয়ে আবার নিচস্থ। শনি তো আমি আগেই বলেছি। আর যদি রাহুকেতু বলি সমসপ্তম ভাব অনুযায়ী, রাহুর ক্ষেত্রে মিথুন রাশি আর ওখানে ধনু রাশি হচ্ছে কেতু, এই দুজন উচ্চস্থ। আর ঠিক উল্টে দিলে সমসপ্তম ভাব অনুযায়ী সেখানে মিথুন রাশি আর ধনু রাশি অনুযায়ী দেখা যাবে, যদি ওইটাকে উল্টে দিই যে কেতু আর রাহু, তাহলে নিচস্থ। চন্দ্র হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে চন্দ্র হচ্ছে নিচস্থ, চন্দ্রের ভাবটা ওখানে নিচস্থ ভাব থাকবে। এই যে গ্রহের যে বিন্যাস ঘরের রাশির অনুযায়ী, 12টি ঘরের যে রাশির অনুযায়ী তার উচ্চস্থ এবং নিচস্থ ভাবকে নিরূপিত করে। আবার চন্দ্র গিয়ে ওদিকে বিষ রাশি থেকে উচ্চস্থ। এই হচ্ছে তুঙ্গস্থ এবং নিচস্থ গ্রহের। আমি খুব বিন্যাস। সাধারণের দৃষ্টিতে স্বাভাবিকভাবে প্রশ্নটা যেটা আসা উচিত সেই প্রশ্নটাই রাখতে চাইবো। এই যে গ্রহের উচ্চস্থ নিচস্থ হয়ে যাওয়া, তুঙ্গস্থ নিচস্থ, এই এই বিষয়গুলো কারো কথা কি আসতে পারে, মানে একজন জাতক বা জাতিকার মানে ফলাফলটা কি দিক প্রদান করে? এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। কেন বললাম ভালো প্রশ্ন, তার কারণ হচ্ছে কি, যে তুঙ্গস্থ মানে হচ্ছে পাওয়ার, শক্তিশালী, নিচস্থ মানে হীন বল, তার পাওয়ার নেই, ভ্যালুলেস, পাওয়ারলেস। তাহলে তুঙ্গস্থ মানে ফুলফিল করবে তোমার জীবনের শুভ ভাবকে, শুভ অবস্থান যদি থাকে তাকে ফুলফিল করবে, মানে পূর্ণতা এনে দেবে। পূর্ণতা এনে দেবে। আচ্ছা। এবার তার অপূর্ণতা, তার উল্টোটা ভাবো, হুম। তার ঠিক উল্টোটা, নিচস্থটা উল্টোটা হবে। এবার এখানে আরেকটি কথা আছে, আমি ওই জন্য বললাম ঘরের বিন্যাস। এবার তুমি নিচস্থ উচ্চস্থ তার ঘরের বিন্যাসটি আমি আলোচনা করেছি। এর মধ্যে আরেকটি পার্ট আছে, সেটা হচ্ছে বকরি। বকরি মানে, বকরি মানে হচ্ছে আমি এই আঙ্গুলটা, আমার আঙ্গুলটা আমি স্ট্রেট ঘোরাচ্ছি, তাহলে এটা স্ট্রেট। বকরি মানে আমি যখন এইভাবে বাঁকাভাবে ঘোরাচ্ছি, বেঁকে গেল আঙুলটা, তার মানে এটা আরো বড় সারফেস নিল। আর যখন আমি এইভাবে ঘোরাচ্ছিলাম তখন একটা ছোট্ট সারফেসের মধ্যে ঘুরছিল, কিন্তু যখনই বকরি হলো তখন সারফেসটা বেড়ে গেল। তার মানে বকরি গ্রহের প্রভাবটা আরো, যত সারফেসটা বাড়লো তত তার মোশনটা বেড়ে গেল, সারফেসের মোশনটা বেড়ে গেল। এই জন্য বকরি গ্রহ, চন্দ্র আর রবি একমাত্র বকরি হয় না, তদ্ভিন্ন প্রত্যেকটি গ্রহ বকরি হতে পারে তার জন্মকালীন অবস্থান সূচি অনুযায়ী। এর জন্য আবার বকরি করা যায় না, জন্মকালীন সময়ের তারতম্যের ভিন্নতা অনুযায়ী আপন আপন ক্ষেত্রে তৈরি হয়ে যায়, কিন্তু চন্দ্র এবং রবি ছাড়া। এবার কথা হচ্ছে যে যখনই বকরি হবে নিচস্থ গ্রহ, তাহলে নিচস্থ গ্রহ আমি কিছুক্ষণ আগে বললাম যে তার ফলদায়কটা কুপথে বা ভুল পথে, বা তার ফুলফিল করবার প্রবণতা থাকবে না, অপূর্ণতা থেকে যাবে। কিন্তু যখনই নিচস্থ গ্রহ বকরি হয়ে যাবে তখন কিন্তু সে তুঙ্গস্থ গ্রহের মতো ফল দেবে, এবং যেই ঘরে অবস্থান করবে তার পূর্ববর্তী ঘরের ফল সে প্রদান করতে থাকবে। এটি কিন্তু বকরি গ্রহের একটা শুভ প্রভাব বলা যায়। আচ্ছা, খুব সাধারণভাবে একটু বুঝতে চাইবো, বক্রি হয়ে যাওয়া বা কোনো গ্রহের বক্রি হওয়া মানে কি সেটা কোনো নেগেটিভ ফলাফল দেয়?
যদি উচ্চস্থ গ্রহ বক্রী হয় অবশ্যই নেগেটিভ ফল দেবে, আর যদি নিচস্থ গ্রহ বক্রী হয় অবশ্যই তুঙ্গস্থ গ্রহের ফল দেবে। তার মানেটা কি? উল্টে গেল। তুঙ্গস্থ ছিল কিন্তু বক্রী, তাহলে সে নিচস্থ হয়ে গেল। নিচস্থ ছিল, সে বক্রী হয়ে গেল, তার মানে তুঙ্গস্থ গ্রহের কাজ করলো। মানে ইন্টারচেঞ্জ যেটাকে বলা হয়। উপযোগিতা হিসাবে বিশেষ করে ডিগ্রির নির্ণয়টা এখানে সবচেয়ে বড় ব্যাপার। কেন বললাম ডিগ্রি নির্ণয়টা বড় ব্যাপার? কত ডিগ্রিতে বসে আছে এবং সেই ডিগ্রি অনুযায়ী তার প্রভাবটা সেই ঘরে সে দেবে। এবার দেখা গেল 2 ডিগ্রি 3 ডিগ্রি পেয়েছে, খুব ভাইটাল। কিন্তু দেখা গেল চন্দ্র বৃষ রাশিতে 3 ডিগ্রি পেয়ে বসে আছে তোমার। আরেকজনের দেখা যাচ্ছে যে চন্দ্র তার ক্ষেত্রে 20 বা 15 ডিগ্রি নিয়ে বসে আছে। তাহলে বৃষ রাশিতে চন্দ্রের উচ্চস্থ জায়গা, কিন্তু যেহেতু তোমার 3 ডিগ্রি আর তার ক্ষেত্রে 15 ডিগ্রি যার, তার ক্ষেত্রে ফলদায়ক বেশি হবে। কেন না? সে বসে আছে যে মাঝখানটা, মানে 30 ডিগ্রির মিডলে বসে আছে, মানে বেশিটা নিতে পেরেছে, প্রভাবটা বেশি নিয়েছে। আর তোমার ক্ষেত্রে 3 ডিগ্রি পেয়েছে, তার মানে পূর্ববর্তী টানটা তার রয়ে গেছে, মানে ফুল ফেস পেল না। এটা হচ্ছে অবস্থান অনুযায়ী, এটা চন্দ্রের। আবার চন্দ্রের আরও একটা ব্যাপার আছে, সেটাও আজকে একটু ব্যাখ্যা করে দিই, নাহলে এটা পূর্ণতা পাবে না। সেটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে পূর্ণিমা এবং অমাবস্যার একটা ব্যাপার আছে। প্রস্ফুটিত চন্দ্র আর অর্ধচন্দ্র আর ক্ষীয়মান চন্দ্র। অমাবস্যা চন্দ্র মানে ক্ষীয়মান চন্দ্র, যেখানে কি অন্ধকারাচ্ছন্ন। অর্ধচন্দ্র মানে কি? পূর্ণিমা হয়ে যাওয়ার পরেও তো আস্তে 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 সেটা ক্ষীয়মান হতে থাকে, তারপরে তো অমাবস্যা আসে। আর প্রস্ফুটিত মানে কি? পূর্ণিমা, চতুর্দশী, ত্রয়োদশী থেকে আস্তে আস্তে পরিপূর্ণতা থাকে চাঁদের। তাহলে পরিপূর্ণতা মানে হচ্ছে পরিপূর্ণ ফলপ্রাপ্তি লাভ। আমরা অনেকে বলি চতুর্বর্গ ফলপ্রাপ্তি। আমরা যখন পুজো পাঠ করতে বসি, আমরা বলি, সংকল্প করি যখন, তখন আমরা বলি চতুর্বর্গ ফলপ্রাপ্তি। তা ওই যে পূর্ণতা পেল, পূর্ণতা পাওয়া মানে সে চতুর্বর্গ ফলপ্রাপ্তির পরিপূর্ণতা লাভ করলো। আর যেটা পেল না সে তখন পাবে না। এগুলো খুব ডিপলি ব্যাপার, খুব ডিপলি। না, ডিপলি ব্যাপারটা আচার্য শ্রী দেবাশিস মুখার্জি প্রদান করেন, মানে জ্ঞানের সেই গভীরতায় গিয়ে সেটা প্রদান করেন বলেই তো তার কাছে আমরা এক্সপেক্ট করি নাকি? আপনারাই বলুন না। তার কাছ থেকে শেখারও এই জায়গাটা রয়েছে যে কোনো বিষয়ে কতটা গভীরভাবে মনোনিবেশ করাটা প্রয়োজন। আজকে যখন চেম্বার কনসালটেন্সির জন্য তার কাছে লাইনটা পড়ে, মানুষ শুধুমাত্র কি ওই প্রচার সর্বস্বতার এই যুগে দাঁড়িয়ে শুধুমাত্র কি প্রচারের মাধ্যমেই মানে দেবাশিস মুখার্জিকে বিচার করবেন? তাই কি? যদি কার্যক্ষেত্রে চেম্বার ভিজিট করার পরে বা যারা স্টুডেন্টরা ক্লাসে মানে শিখতে আসেন, তারাও ক্লাসের মধ্যে যদি সেই জায়গাটা না পান, তাহলে কি মানুষ অপেক্ষা করবেন? মানে চেম্বারে যেরকম লাইন পড়ে, এটা কিন্তু ভীষণ বোঝার ব্যাপার রয়েছে। মানে আমি শুধু বলে গেলাম মানে আমার বিকল্প কেউ নেই, তা তো হতে পারে না। তাকে কোথাও একটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে। যোগাযোগ করুন জ্যোতিষ, বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে। ভাবছেন কোথায় পাবো দাদাকে? যদি আপনি কলকাতার বন্ধু হন, তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার। যেমন শিয়ালদহে পাবেন, বালিগঞ্জে পাবেন, ব্যারাকপুর, বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যদি আপনি জেলার বন্ধু হন, জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে। অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন। আর আমাদের দেবাশিস দামানি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয়, দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন। তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য। রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন, তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া টাটা জামশেদপুর, পুনে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন। আর জানেন তো, এখন কিন্তু ছত্তিশগড়
ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। এবারে চলে আসি দেশের বাইরের কথা। বলেছিলাম প্রবাসী বাঙালিরা ভীষণ পছন্দ করে তাকে, রেসপেক্ট করে, জানেন তিনিই পারেন আমাদের জীবনের সমস্যা মুক্ত করতে। তাই তাদের জন্য বলবো যে যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন, ঢাকায় কিন্তু তাকে পাচ্ছেন, দুবাইতে পাচ্ছেন, ব্যাংককে পাচ্ছেন, লন্ডনে পাচ্ছেন, আমেরিকায় পাচ্ছেন, ক্যালিফোর্নিয়াতেও পাচ্ছেন এবং সিঙ্গাপুরেও কিন্তু। আজকে মানে দেবাশিস মুখার্জি একটা নাম, তার কাছে পৌঁছে যাওয়া মানে মানুষের বিশ্বাস যে সত্যিই আমরা উপকৃত হব সেই গিমিকবাজির মাধ্যমে নয়, প্র্যাকটিক্যালি হতে পারবো। আজকে আপনি এই যে ব্যাখ্যাটা আনছেন, এই ব্যাখ্যাটা আমি একদম খুব সাধারণের দৃষ্টিভঙ্গিতে আপনার কাছে প্রশ্নগুলো রাখছি, যে এই উচ্চস্থ গ্রহ নিচস্থ গ্রহ এর ফলাফল কারো কথা, তো সেই জায়গায় সাধারণের প্রশ্ন এটাও আসবে, চেঞ্জ কি করা যেতে পারে? মানে আপনাদের কাছে তো এই প্রত্যাশা নিয়েও মানুষ আসেন। আজকে কোশ্চেন তো অনেক, উত্তর আমি একেবারে সাধারণ দৃষ্টিতে জানতে চাইছি আপনার কাছে। কোশ্চেন অনেক, কেন বললাম গ্রহ তো একটি না। প্রথমে রবিটাই বলি, যে কিনা আমাদের আলো দেয় পৃথিবী। রবি তুঙ্গস্থ মেষ রাশিতে বৈশাখ মাসে জন্ম, যাদেরই বৈশাখ মাসে জন্ম হবে তাদেরই রবি তুঙ্গস্থ হবে, একদম অবধারিত। এর সঙ্গে কোনো দ্বিচারিতা নেই, কোনো কিছু নেই, দ্বিমত নেই। একটা ভাব প্রবণতা, একটা কল্পনা, একটা মানে তার মধ্যে একটা কি বলবো, পজিটিভ এনার্জি সব সময় থাকবে, পজিটিভ ভাবনা থাকবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, আমি পারি। মানে এটা হচ্ছে রবির প্রভাব। যদি তার রবিটা তুঙ্গস্থ থাকে, ওই যে আমি আগেই বললাম বৈশাখ মাসে যার জন্ম হবে তার রবি সবসময় তুঙ্গস্থ মেষ রাশিতে। মানে গ্রীষ্মের সেই সূর্যের প্রখরতা, সেই প্রভাবটা কোথাও একটা জাতক জাতিকার মধ্যে আসবেই। মানে তার মধ্যে কল্পনাটাকে বাস্তবায়িত করা, সেটা তার মধ্যে পাওয়া যাবে। মানে সে একটা ভাবলো, একটা কিছু নিয়ে এগোলো এবং সেটাকে বাস্তব রূপ দেওয়া তার মধ্যে পাওয়া যাবে। এবার আসি চন্দ্র। এবার আমি কিন্তু পজিটিভ বলছি, এবার পজিটিভগুলোকে আপনারা উল্টে দেবেন, নেগেটিভটা পেয়ে যাবেন। নাহলে ছোট্ট সংক্ষিপ্ত অনুষ্ঠানে নেগেটিভ নিয়ে আলোচনা করতে গেলে আবার আমাকে বলতে হবে, এর ঠিক বিপরীতটা উল্টো হবে। যেমন ধরো চন্দ্র, চন্দ্র মানে হচ্ছে তার মধ্যে একটা বিলাসিতা ভাব থাকবে, রসিকতা, আর তার মধ্যে একটা বাচন ভঙ্গিটা থাকবে রসময়তা, মানে তার বাচন ভঙ্গি লোকে শুনতে চাইবে, তার মধ্যে সাহিত্য থাকবে, তার মধ্যে রহস্য থাকবে, তার মধ্যে রসবোধ থাকবে, তার মধ্যে একটা চেতনার উন্মেষ থাকবে। এগুলো কিন্তু চন্দ্রের তুঙ্গস্থ ভাবের লক্ষণ। তার বিপরীত আবার নিচস্থ হলে। এবার আসি মঙ্গল। মঙ্গল যদি উচ্চস্থ ভাবে অবস্থান করে, সে কিন্তু বহু নিজেকে পরাক্রমী ভাববে। কেন বহু পরাক্রমী ভাববে? সে ভাববে আমি একাই 100, আমার কাউকে লাগবে না, আমি একাই পারবো। সাহসী, উদ্যম শক্তি, উদ্যম ইচ্ছা, সেই মঙ্গল সেই যোদ্ধাকে এগিয়ে নিয়ে চলে যাবে। একদম দৃঢ় চেতা মানে সে নিজেকে একদম মনে করবো আমি একা 100, আমি পেরিয়ে যাবো, এটা আমার দ্বারা হবে। এবং একটা সময় তার মধ্যে বিশাল, আমি এর অন্য এপিসোডগুলোতে বলেছিলাম যে মঙ্গল উচ্চস্থ হলে পরে ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে সে লিপ্ত হবে। মানে প্রমোটিং ব্যবসা বলো, হ্যাঁ, মানে একটা বড় শল্য চিকিৎসক বলো, হ্যাঁ, বড় একটা প্রশাসনিক জায়গায় নিজেকে স্টাবলিশ করা, একটা আইপিএস অফিসার হওয়া, বড় একটা WBCS অফিসার হওয়া প্রশাসনিক মহলে, এগুলো একটা মঙ্গলের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের দিকে নিজেকে নিয়ে যায়। মানে একটা প্রশাসনিক ভাব, তার সঙ্গে 5-7 জন সিকিউরিটি ঘুরছে, এইরকম একটা মঙ্গলের মধ্যে থাকবে। এবং তার মধ্যে একটা শ্রদ্ধাশীল ভাব থাকবে, শিক্ষিত, তার মধ্যে শ্রদ্ধাশীল ভাব থাকবে, মন্ত্রিত্ব, কর্তৃত্ব, বিদ্যমান ব্যক্তি, যারা মন্ত্রী হন, সে কেন্দ্রীয় হোক আর রাজ্যেরই হোক, উচ্চস্থ থাকতে বাধ্য, নাহলে হবে না। নিচস্থ মঙ্গলের ক্ষেত্রে হবে না। সে হয়তো ক্ষণস্থায়ী, সে হয়তো বিধায়ক বা সে হয়তো সাংসদ, কিন্তু মন্ত্রিত্ব পেল না ওই মঙ্গলের প্রভাবের জন্য। এবার আসি বুধ। তুঙ্গস্থ মানে তার মধ্যে হিসাব শাস্ত্র, অ্যাকাউন্টস, অডিট, এই ব্যাপারে তার মধ্যে একটা পারদর্শিতা থাকবে, একটা অসম্ভব
মানে হিসাব সংক্রান্ত ব্যাপারটা তার মধ্যে খুব কুইক। মানে তুমি 2 আর 2 এ 4 বলছো, তাকে 4 বলতে হবে না, সে অটোমেটিক আগেই লিখে দিয়েছে 4, এরকম ব্যাপার আর কি। মানে এগুলো যাই বলছেন সবই তুঙ্গস্থ গ্রহের প্রভাব। তুঙ্গস্থ, তার উল্টোটা হবে নিচস্থ। মানে বুধের ক্ষেত্রে প্রতিভাবান এবং তাৎক্ষণিক বক্তৃতা এবং তাৎক্ষণিক একটা কোনো অ্যাটিচিউড প্লে করা এবং তার মধ্যে একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা ব্যক্তিত্ব তৈরি করা, যেটা কিনা তাকে পরবর্তী জীবনে একটা নতুন রূপ প্রতিষ্ঠিত করে দেয়। এবং তার মধ্যে চপলতা থাকবে, চাঞ্চল্যতা থাকবে, কিন্তু তার মধ্যে ধীর স্থির ভাবটা উপলক্ষিত হবে তার নিজের মার্জিত স্বভাবের মধ্যে দিয়ে, কিন্তু তার মধ্যে চাঞ্চল্যতা থাকবে, তার মধ্যে চপলতাও থাকবে। এটা বুধের একটা তুঙ্গস্থ ভাবকে নির্ণয় করে। আবার নিচস্থ হলে তার ঠিক উল্টোটা হবে, মানসিক অবসাদও হতে পারে। চন্দ্রের ক্ষেত্রে নিচস্থ হলে মানসিক অবসাদগ্রস্ত রোগীও হতে পারে, তাকে ধরে নিয়েছে, দেখেছি এরকম অনেক। বৃহস্পতি তুঙ্গস্থ, বৃহস্পতি জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, সাহিত্যিক, লেখক, এবং তার মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ থাকবে এবং আধ্যাত্মিক চেতনার পাণ্ডিত্যের বিকাশ তার মধ্যে থাকবে। বৃহস্পতি যদি ভালো না হয়, কখনোই আরও একটা বলে নিই এখানে, বিশেষ করে আমরা যারা অ্যাস্ট্রোলজি বলুন, আমরা যারা বৈদিক কাণ্ড ক্রিয়াকার যেগুলো করছি, বৈদিক ভাবগুলো যেমন বেদকে নিয়ে করছি, বৃহস্পতি এবং শনির একটা কারো কথা থাকতে হবে তার মধ্যে, উচ্চস্থ ভাব। একে বলা হয় গুরু শৈরী যোগ। এই বলতে বলতে মনে পড়ে গেল, তাই বলে ফেললাম। এটাকে বলে গুরু শৈরী যোগ। এই যোগগুলো কিন্তু তাকে অনেক উচ্চতায় নিয়ে চলে যায়। তার মধ্যে একটা গুরুর প্রগাঢ় ভাব তৈরি হয়, জ্ঞানী, বিদ্বান, এবং তার মধ্যে আরেকটা জিনিস যেটা দেখা যায় যে আধ্যাত্মিক চেতনার বিকাশ, এবং তার সঙ্গে আরও অনেক ব্যক্তি যুক্ত হয়ে তাদেরও আধ্যাত্মিক বিকাশ ঘটে গেল, যাদের কিনা সেই প্রভাবটা ছিল না, সে কিনা টেনে নিল তাকে। এই জিনিসটা বৃহস্পতি উচ্চস্থ তুঙ্গস্থ ভাবের সঙ্গে হয়। শুক্রের ক্ষেত্রে তুঙ্গস্থ ভাবের ক্ষেত্রে প্রথমেই বলবো যেটা, সেটা হচ্ছে অভিনয় জগৎ, সাংস্কৃতিক জগৎ, গানের জগৎ। এই জগতে বা মানে একজন লেখক তাকে একটা বিশাল উচ্চতায় পৌঁছে দেয়। এবং যাদেরই শুক্র উচ্চস্থ দেখবে, যারা অভিনয় করছে নায়ক নায়িকার রোলে, তাদের ক্ষেত্রে দেখবে শুক্র তুঙ্গস্থ হতে হবে, হতেই হবে, না হলে সে পারবে না, মানে দাঁড়াতে পারবে না, একটা প্ল্যাটফর্ম পাবে না। তাদের শুক্রের প্রভাবটা খুব বেশি হবে। এবং দেখবে যারা গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, গাড়ি শিল্প বলেছে, ইন্ডাস্ট্রি, মানে কার ইন্ডাস্ট্রি, তাদেরও শুক্রের প্রভাব, তার সঙ্গে সামান্য কিছুটা থাকবে শনির প্রভাব। এই দুটো প্রভাবকে কম্বাইন করে সেই শিল্পের সঙ্গে কসমেটিক্স গুডস, যেগুলো হচ্ছে প্রসাধনিক জিনিস, তাতেও শুক্রের প্রভাব, এবং এগুলো উচ্চস্থ শুক্রের প্রভাব থাকলে তবেই সম্ভব, নাহলে কসমেটিক ইন্ডাস্ট্রিও সে তৈরি করতে পারবে না। এবার চলে আসি শনি। শনির ক্ষেত্রে প্রথমে যেগুলো, শনি একটা আদর্শবান, নীতিবান এবং কি বলবো, সমাজসেবী, জ্ঞানী, এবং তার মধ্যে রাজ সম্মান পাওয়ার একটা প্রভাব তার মধ্যে থাকবে। উচ্চ শনি যার থাকবে মানে তাকে সম্মান করবে, সম্মানীয় ব্যক্তি, মোহিত করবেন লোককে। এবং যেটা উল্টো হবে, যখন নিচস্থ হলে তার উল্টোর ফলটা দান করবে। রাহুর ক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন আমার ওয়েবসাইটে, আমি ইউটিউব চ্যানেলের উত্তরও দিয়েছি, তাও এখানে বসে দিয়ে যাচ্ছি। রাহুর ক্ষেত্রে তুঙ্গস্থ ভাব কিন্তু ফাটকা রোজগারের ক্ষেত্রে প্রথম। ফাটকা রোজগার মানে আপনারা অনেকে লটারির কথা বলেন আমাকে, এবং আমার অ্যাসিস্ট্যান্টদের বলেন ফোনে, স্যারকে লটারি নিয়ে বলতে, আজ সেই সুযোগটা পেলাম। রাহু উচ্চস্থ এবং তার সঙ্গে শনি যদি সংযুক্ত বা কানেকশন তৈরি করে, বিশেষ করে 10th হাউস, 5th হাউস এবং 11th হাউসে, তাহলে নাম্বার 2, 5, 11, 10, তাহলে কিন্তু অবশ্যই সে লটারির টিকিট কাটলে সাফল্য লাভ পাবে এবং লটারি পেতে বাধ্য। এটা রাহু একটা ফাটকা ইনকামের জায়গা তৈরি করে দেয়, ফাটকা রোজগারের জায়গা তৈরি করে দেয়। কেতু আবার আরেকটা জিনিস তৈরি করে। কেতু সরকারি চাকরির ক্ষেত্রে যেখানে গোপনীয়তা বজায় থাকে, সেই গোপনীয়তা বজায়ের জায়গায় একটা উচ্চস্থ স্থান বজায় রাখে। ধরো একটা বড় সিবিআই অফিসার তৈরি হবে, তার কেতু উচ্চস্থ থাকবে। ধরো একটা পারমাণবিক বোমা তৈরি হয়, সেইখানকার একজন বড় সায়েন্টিস্ট, তার দেখবে কেতু উচ্চস্থ থাকবে। কেন?
না, তাদের মধ্যে ওই ব্যাপারটা, কেতু হচ্ছে শ্যাডো, কিন্তু শ্যাডো হলে কি হবে, তা সেই শ্যাডোটা তার মধ্যে প্রভাব বিস্তার করবে এবং সে তখন সেই নিজেকে সেই জায়গায় এস্টাবলিশ করবার চেষ্টা করবে। তার উল্টো যেটা, সেটা নিজস্ব গ্রহের সেই জায়গাটায় অনেকেই হয়তো খেয়াল করবেন, মানে আমরা একটা প্রশ্ন আমি ওনার কাছে একটু আগে রেখেছিলাম, উনি কিন্তু প্রত্যক্ষভাবে সেই প্রশ্নের উত্তরটা দিলেন না, কিন্তু পরোক্ষে উত্তরটা কিন্তু যারা একটু মন দিয়ে আমরা শুনলাম তাদের কাছে কিন্তু পৌঁছালো কি? এটাই একজন প্রকৃত জ্ঞানী মানুষের পরিচয়। এটার জন্যেই মানুষ তার প্রতি ভরসা করেন। যারা ভরসা করে চেম্বারে আসেন তারা কিন্তু পরবর্তী সময় প্রতিটা পদক্ষেপে জ্যোতিষাঙ্গিকের বিচার বিশ্লেষণের জন্যে তার প্রতি সেই অগাধ আস্থা রাখেন, তাই নয় কি? যারা এই ক্ষেত্রে এসছিলেন জানেন, আর যারা আসবেন মনস্থির করছেন তাদের ক্ষেত্রেও কোথাও একটা সিদ্ধান্ত গ্রহণের সময় এই কথাগুলো, এই বিচার বিশ্লেষণ চেনার বোঝার জায়গাটা, সেটা নিশ্চয়ই কাজ করে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। যেতে যেতে আমি শুধু একটা কথা আপনার কাছে জানতে চাইব। আপনি একটু আগে বক্রী গ্রহের কথা বললেন, বক্রী গ্রহের এই যে উচ্চস্থ গ্রহ নিচস্থ গ্রহের ফলাফলের সেই বৈপরীত্য এনে দেয়, এই ক্ষেত্রে আমি দশা অন্তর্দশার কথাটা আমি একটু বুঝতে চাই। মহাদশা অন্তর্দশা নিয়ে যদি এখন আমি বলতে যাই অনেক সময় লাগবে। সেখানে কারকতার জায়গাটা একটু জাস্ট কারকতা নাটাল চার্ট অনুযায়ী যদি সেই মানে গ্রহের পঞ্চমপতি হোক, নবমপতি হোক, বা একাদশপতি হোক, বা দ্বাদশপতির যদি কারকতা গ্রহের অধিপতি গ্রহের যদি নাটাল চার্ট মানে হচ্ছে মহাদশা চলে, যদি সেটা শুভকারক অবস্থান হয়, অবশ্যম্ভাবী তার শুভ প্রভাব সে দেখতে পাবে, অবশ্যম্ভাবী, এবং তার জীবনের পরিবর্তন ঘটে যাবে, হঠাৎ পরিবর্তন ঘটে যাবে। এগুলো নিয়ে আগামী প্রোগ্রামে আলোচনা করবো বিস্তৃত। একদম সময় আজকে সময় সংক্ষিপ্ত সময় বলছে বিদায় নিতে হবে, অতএব আমাদের বিদায় নেওয়ার পালা। সত্যি কথা, সবসময় সবকিছু বলে কিছু হয় না, কোনোটা অনুধাবন করা, কোনোটা চিন্তা ভাবনার মাধ্যমেও কিছু কিছু সিদ্ধান্ত ডেফিনেটলি একটা মজবুত জায়গা পৌঁছায়। তো সেই কাজটা আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে হোক, এইটুকু শুভকামনা জানাতে পারি। তবে যাই হোক, যেভাবে হোক, আচার্য শ্রী দেবাশিস মুখার্জি এইভাবেই ছিলেন, এইভাবেই থাকবেন, আগামী দিনে এইভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে আলোকিত করবেন। ভালো থাকুন, সময় একদম শেষ, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার। যে মানুষটি আপনার জীবন বদলে দেবে, যে মানুষটি আপনাকে সঠিক পথ দেখাবে, যে পথে এগোলে আপনার জীবনের বড় বড় সমস্যাগুলো থেকে আপনি বের হতে পারবেন, তাহলে বলবো যোগাযোগ করুন জ্যোতিষ, বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে। ভাবছেন কোথায় পাবো দাদাকে? আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার, যেমন শিয়ালদহে পাবেন, বালিগঞ্জে পাবেন, ব্যারাকপুর, বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যদি আপনি জেলার বন্ধু হন, জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, সর্বত্র পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে। অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন। আর আমাদের দেবাশিস দা মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয়, দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন। তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য। রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া টাটা জামশেদপুর, পুনে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন। আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। এবারে চলে আসি দেশের বাইরের কথা। বলেছিলাম প্রবাসী বাঙালিরা ভীষণ পছন্দ করে তাকে, রেসপেক্ট করে, জানেন তিনিই পারেন আমাদের জীবনের সমস্যা মুক্ত করতে। তাই তাদের জন্য বলবো যে যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন, ঢাকায় কিন্তু তাকে পাচ্ছেন, দুবাইতে পাচ্ছেন, ব্যাংককে পাচ্ছেন, লন্ডনে পাচ্ছেন, আমেরিকায় পাচ্ছেন, ক্যালিফোর্নিয়াতেও পাচ্ছেন এবং সিঙ্গাপুরেও কিন্তু রয়েছে চেম্বার। আর এত জায়গায় তো পাচ্ছেন, কিন্তু যোগাযোগ করবেন কোন নাম্বারে? যাচ্ছে কিন্তু স্ক্রিনে আপনাদের জন্য দুটি ফোন নাম্বার, সেই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। 6289558988 এই নাম্বারে ফোন করুন বা ফোন করুন 8335851888
এই নাম্বারে। হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারেন। আর এছাড়া আপনারা কিন্তু debbani.com ওয়েবসাইটে গিয়েও কিন্তু বুকিং নিতেই পারেন। আর এই সব কিছুর জন্য বুকিং করতেই পারে, অর্থাৎ সুযোগ কিন্তু আপনার জন্য রয়েছে। শুধু প্রয়োজন আপনার ইচ্ছে শক্তি। আপনি যদি আপনার জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে চান, সুন্দর সুস্থ একটা জীবন পেতে চান, সঠিক মানুষের